আজকে তোমাদের হবে চ্যাপ্টার 10 কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউটস। গত সপ্তাহে আমরা পড়েছিলাম চ্যাপ্টার 9 কন্ট্রোল চার্ট প্রিন্সিপলস, যেখানে কন্ট্রোল চার্টের বেসিক সম্পর্কে তোমাদের বলেছিলাম। এখন আমরা একটা স্পেশাল টাইপ অফ একটা সুনির্দিষ্ট টাইপ অফ কন্ট্রোল চার্ট পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউটস। তোমাদের যদি মনে পড়ে, আমরা দুই ধরনের কন্ট্রোল চার্টের কথা বলেছিলাম, একটা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউটস আর কন্ট্রোল চার্ট ফর ভ্যারিয়েবলস। আমরা প্রথমে পড়ছি কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউটস। আমি এটাকে বড় করছি। কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউটস তোমাদের যদি মনে পড়ে, এমন একটা বৈশিষ্ট্য যদি থাকে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্সে, যাতে করে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্সের ভ্যালুটা কোনো একটা স্কেলে মেজার করা হয় না, বরং ইয়েস নো এরকম দুটো পসিবল আউটপুট দিয়ে মেজার করা হয়। যেমন একটা টিউবলাইট, যদি জ্বলে কোয়ালিটি ইজ ওকে, যদি না জ্বলে কোয়ালিটি ইজ নট ওকে। অর্থাৎ কোয়ালিটি যদি জ্বলে ইয়েস, যদি না জ্বলে নো। অর্থাৎ এটা অনেকটা ডিজিটাল আউটপুটের মতো, 1 আর 0, 1 মানে ইয়েস আর 0 মানে নো, অথবা পাস অর ফেল। এইরকম তোমাদের যেমন বর্তমান সেমিস্টারে সিদ্ধান্ত হয়েছে পাস অর ফেল, কোনো ভ্যারিয়েবল স্কেলে কোনো জিপিএ পাচ্ছ না, তোমরা অ্যাট্রিবিউট টাইপের একটা গ্রেড পাচ্ছ, সেটা হচ্ছে আইদার পাস অর ফেল। এখন অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্ট আবার অনেক রকমের হতে পারে, যেমন প্রপোর্শন কনফার্মিং চার্ট, পি চার্ট, তারপর এনপি চার্ট। বেসিক্যালি পি এবং এনপি চার্ট একই জিনিস, একটা পার্সেন্টেজে প্রকাশ করা হয় প্রপোর্শন নন কনফার্মিং, আর একটা হচ্ছে ওই নন কনফার্মিং ইউনিটের সংখ্যা, নাম্বার অফ নন কনফার্মিং ইউনিটস, এনপি চার্ট। তারপর সি চার্ট, এটাকে কাউন্ট চার্টও বলে, ইউ চার্ট। আমরা সবগুলো চার্টই পড়বো, সবগুলো কন্ট্রোল চার্টই পড়বো। আচ্ছা, প্রথমে পি চার্ট এর বেসিক অফ পি চার্ট। এটার আরেক নাম হচ্ছে পার্সেন্টেজ নন কনফার্মিং আর ফ্র্যাকশন নন কনফার্মিং। নন কনফার্মিং মানে কি? ডিফেক্টিভ প্রোডাক্ট। কত পার্সেন্ট প্রোডাক্ট ডিফেক্টিভ, একটা পার্টিকুলার লটের মধ্যে কত পার্সেন্ট প্রোডাক্ট ডিফেক্টিভ। একটা জিনিস মনে রাখবে, এখানে যেহেতু অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্টে দুটো পসিবল আউটপুট হতে পারে, একটা আইদার ইয়েস অর নো, পাস অর ফেল। দুটো পসিবল আউটপুটের কারণে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, বাইনোমিয়াল অ্যাজাম্পশন। তোমরা স্ট্যাটিস্টিক্সে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়েছো, বাইনোমিয়াল অ্যাজাম্পশন আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোমাদের যদি মনে পড়ে, আমি তো এখন স্ট্যাটিস্টিক্সের উপর তোমাদের ডিটেল বলতে পারবো না, তবে কিছু নলেজ অবশ্যই দিচ্ছি যাতে তোমরা রিকল করতে পারো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি হয়, একটা স্যাম্পল অফ পার্টিকুলার সাইজ এন আমরা সিলেক্ট করি। কোয়ালিটি কন্ট্রোলের রেসপেক্টে এবার যদি বলি যে এর মধ্যে আমরা একটা নির্দিষ্ট লট, ক্যাপিটাল এন আছে, ক্যাপিটাল এন হচ্ছে একটা লট। আমরা পুরো লটটা তো চেক করতে পারি না, এটার মধ্যে থেকে র্যান্ডমলি একটা ছোট স্যাম্পল সাইজ নেই, স্যাম্পল সাইজ হচ্ছে এন। এবার আমরা দেখি কয়টা প্রোডাক্ট ডিফেক্টিভ। নাম্বার অফ ডিফেক্ট বা ডিফেক্টিভ হচ্ছে ডি, স্মল ডি। নাম্বার অফ ডিফেক্টিভ হচ্ছে স্মল ডি, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্মল ডি। আর ফ্র্যাকশন নন কনফার্মিং মানে পার্সেন্টেজ নন কনফার্মিং হচ্ছে পি। তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো যে পি বের করার জন্য টোটাল নাম্বার অফ ডিফেক্টস ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ, ডি ডিভাইডেড বাই এন, তাহলে আমরা পি পাচ্ছি। আর পি যদি ফ্র্যাকশন নন কনফার্মিং হয়, তাহলে ফ্র্যাকশন কনফার্মিং উল্টাটা হবে 1 মাইনাস পি। ফ্র্যাকশন কনফার্মিং উল্টাটাও বলা যায়, ফ্র্যাকশন কনফার্মিং যদি পি হয়, ফ্র্যাকশন নন কনফার্মিং হচ্ছে 1 মাইনাস পি। তো আমাদের একটা ট্র্যাডিশন হচ্ছে, এটা ট্র্যাডিশন, যে কত পার্সেন্ট কনফার্মিং না, রাদার দেখা হয় কত পার্সেন্ট নন কনফার্মিং। নাম্বার অফ নন কনফার্মিং ইউনিট বা পার্সেন্টেজ নন কনফার্মিং টা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, কত পার্সেন্ট নন কনফার্মিং। যদি সীমাটা মানে আপার কন্ট্রোল লিমিট ও লোয়ার কন্ট্রোল লিমিট যদি ছাড়িয়ে যায়, তাহলে নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তোমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে যদি আমি বলি, এবার দেখো এটা স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তোমরা জানো, এটা স্ট্যাটিস্টিক্সে পড়েছো। সেটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট নাম্বার অফ নন কনফার্মিং ইউনিট উইল বি ইকুয়াল টু এক্স। ধরো এক্স হচ্ছে 2, তার মানে কি কোনো একটা লটে বা একটা পার্টিকুলার স্যাম্পল সাইজে, পার্টিকুলার একটা স্যাম্পল সাইজ এনে নাম্বার অফ ডিফেক্টিভ ইউনিট এক্স হবে, মানে 2টা হবে। এটার সম্ভাবনা, প্রবাবিলিটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন স্যাম্পল সাইজ এক্স, এক্স হচ্ছে কয়টা ইউনিট ডিফেক্টিভ,
p টু দি পাওয়ার x, p হচ্ছে প্রবাবিলিটি, তোমরা এখানে দেখো প্রবাবিলিটি আর ফ্র্যাকশন নন কনফার্মিং। ফ্র্যাকশন নন কনফার্মিং মানে প্রবাবিলিটি নন কনফার্মিং। টু দি পাওয়ার x, x মানে হচ্ছে নাম্বার অফ নন কনফার্মিং ইউনিটস, মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস p, 1 মাইনাস p হচ্ছে ফ্র্যাকশন কনফার্মিং। p যদি ফ্র্যাকশন নন কনফার্মিং হয় তাহলে এটা হবে ফ্র্যাকশন কনফার্মিং। টু দি পাওয়ার n মাইনাস x, n হচ্ছে স্যাম্পল সাইজ, x হচ্ছে নাম্বার অফ ডিফেক্টস বা নন কনফার্মিং ইউনিট, তাহলে n মাইনাস x হচ্ছে নাম্বার অফ কনফার্মিং ইউনিট, আর 1 মাইনাস p হচ্ছে ফ্র্যাকশন কনফার্মিং, এটা হচ্ছে নাম্বার অফ কনফার্মিং ইউনিটস। তোমরা স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে জানো মিন ভ্যালু হচ্ছে p আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার p ইনটু 1 মাইনাস p ডিভাইডেড বাই n। এটা তোমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে জানা আছে। এখন আমরা যখন কন্ট্রোল চার্টে এই থিওরিটা প্রয়োগ করব, যেহেতু তোমরা দেখো আবারও এইটা মনে রাখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু এটা, আর মিন ভ্যালু মিউ হচ্ছে এটা, এগুলো পপুলেশনের, পপুলেশন মিন মিউ হচ্ছে p আর পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হচ্ছে এটা। এই দুটোই আমাদের দরকার পরবর্তীতে কন্ট্রোল চার্টের আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট এবং সেন্টার লাইন বের করার জন্য। এখন দুইটা সিচুয়েশন চলে আসে যে আমি কি পপুলেশন ফ্র্যাকশন নন কনফার্মিং p এই ভ্যালুটাকে আমি জানি কিনা। বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলোতে পপুলেশন ফ্র্যাকশন নন কনফার্মিং জানা থাকে না। যদি জানা থাকে তাহলে আপার কন্ট্রোল লিমিট হবে p প্লাস 3 রুট ওভার p ইন্টু 1 মাইনাস p ডিভাইডেড বাই n। তোমরা জানো যে এটা কোথা থেকে আসছে, এটা আসলে আসছে এটা হচ্ছে, তোমরা এর আগে একটু আগে বললাম, এটা হচ্ছে মিন ভ্যালু মিউ প্লাস 3, এটা হচ্ছে সিগমা মিউ প্লাস 3 সিগমা, সরি এটা ইকুয়েশনটা কোথা থেকে আসছে, মিউ প্লাস জেড সিগমা, স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে মিউ প্লাস জেড সিগমা, এটা তো সিগমা না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সিগমা মিউ, এটা p হচ্ছে মিউ। তোমরা একটু আগেই আমরা দেখলাম, আবার দেখো p হচ্ছে পপুলেশন মিন p মিউ প্লাস জেড সিগমা, এটা হচ্ছে সেন্টার লাইন হচ্ছে মিউ আর লোয়ার কন্ট্রোল লিমিট হচ্ছে মিউ মাইনাস জেড সিগমা। এখানে যদি আমরা 3 সিগমা কন্ট্রোল চার্ট ফলো করি, 3 সিগমা কন্ট্রোল চার্ট ফলো করলে জেড এর ভ্যালু হচ্ছে 3, জেড হচ্ছে 3, তাহলে আপার কন্ট্রোল লিমিট হচ্ছে মিউ প্লাস 3 সিগমা, সেন্টার লাইন হচ্ছে মিউ, লোয়ার কন্ট্রোল লিমিট হচ্ছে মিউ মাইনাস 3 সিগমা। যদি আমরা পপুলেশন নন কনফার্মিং জানি, যদি পপুলেশন নন কনফার্মিং না জানি, আমি সংক্ষেপে বলছি, পপুলেশন ফ্র্যাকশন নন কনফার্মিং যদি না জানি, তখন হয় কি পার্টিকুলার একটা স্যাম্পল সাইজ নিয়ে সেই স্যাম্পলের ফ্র্যাকশন নন কনফার্মিং বের করতে হয়। সেই পপুলেশনের ফ্র্যাকশন নন কনফার্মিং হচ্ছে p বার, তখন p বার ব্যবহার করতে হয়। একটা ছোট না সরি একটা বড় স্যাম্পল সাইজ নিতে হয়, সেই বড় স্যাম্পল সাইজের জন্য যে ফ্র্যাকশন নন কনফার্মিং পাওয়া যাবে সেটাকেই আমাদের আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের ফ্র্যাকশন নন কনফার্মিং হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে p হবে না, সেটা হচ্ছে p বার হচ্ছে স্যাম্পল ফ্র্যাকশন নন কনফার্মিং। আর তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও এই চেঞ্জটা আসবে, এটা হচ্ছে মিউ প্লাস 3 সিগমা, এটা হলো মিউ, এটা মিউ মাইনাস 3 সিগমা। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, একটা টিউবলাইট, রিয়াল দুটা এক্সাম্পল, রিয়াল কোম্পানি, একটা টিউবলাইট ম্যানুফ্যাকচারিং কোম্পানি কথা ধরো, যেমন উদাহরণ দেওয়া হচ্ছে সানমারিনো টিউবলাইটস, তারা টিউবলাইট তৈরি করে নর্থ ক্যারোলাইনা ইউএসএ তে, আমেরিকায়। তারা প্রতিদিন 5000 টিউবলাইট তৈরি করে, 5000। তারা যেহেতু 5000 টিউবলাইট টেস্ট করা সম্ভব না, প্রতিদিনের যে প্রোডাকশন হয় 5000 পিস, তা থেকে 50টা টিউবলাইট র্যান্ডমলি সিলেক্ট করে, অর্থাৎ স্যাম্পল সাইজ স্মল n ইকুয়াল টু 50, তারপর তারা টেস্ট করে। এইভাবে মাসে 22টা ওয়ার্কিং ডে ছিল, 30 দিনে 22টা ওয়ার্কিং ডে ছিল, বাকিগুলো হলিডে। এই 22 দিনে 22 বার প্রতিদিন 22 দিন প্রতিদিন 50টা করে নিয়েছে। তো প্রথম দিন এখানে দেখো ডাটাতে, প্রথম দিন 50টা নিয়েছে, তার মধ্যে 3টা ফেলিয়র মানে কি ডিফেক্টিভ নন কনফার্মিং। 3টা যদি ফেলিয়র হয় তাহলে পার্সেন্টেজ কত হবে, 3 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু 0.06। তারপর দ্বিতীয় দিনে আবার 50টা নিলাম, তাতে 2টা ডিফেক্টিভ পেলাম, আমি ফেলিয়র, 2টা ডিফেক্ট পেলাম, 2টা ডিফেক্ট পেলে 2 ডিভাইডেড বাই 50
সমান ফ্র্যাকশন নন কনফার্মিং হচ্ছে 0.04। এইভাবে প্রতিদিন 50টা করে নিলাম, এইভাবে মোট 22 দিন, প্রতিদিন 50টা করে মোট আমরা কয়টা নিচ্ছি? 22 দিন 50টা করে, এখানে কারসার দেখো 22 দিন 50টা করে, টোটাল এতগুলো নিয়েছি। এখন আমরা পি বার, যেহেতু আমাদের পপুলেশন ফ্র্যাকশন নন কনফার্মিং স্মল পি জানা নাই, আমরা স্যাম্পল সাইজ থেকে সেটা বের করব। পি বার হচ্ছে আমাদের এই কলামটা যোগ করো, দেখো 3 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 3, এইভাবে এখানে 11 দিন আর এইখানে বাকি 11 দিনের হিসাব আছে। মোট 22 দিনে মোট 67টা নন কনফার্মিং। এটা আমরা দুইভাবে বের করতে পারি পি বার। এক হচ্ছে মোট 67টা নন কনফার্মিং, মোট 67টা কয়টার মধ্যে? 22 দিন, প্রতিদিন 50টা করে নিয়েছি এতটার মধ্যে, তাহলে ফ্র্যাকশন নন কনফার্মিং পি বার হচ্ছে এটা। আর একটা হতে পারে প্রতিদিনের এই যে ফ্র্যাকশন নন কনফার্মিং সেগুলো যোগ করলে 1.34 হয়, সেটাকে 22 দিন দিয়ে ভাগ দিলেও একই ভ্যালু পাওয়া যাচ্ছে। আমরা পি বারটা এইভাবে পেতে পারি। এরপর পি বার যখন পেয়ে গেলাম, তখন দেখো আপার কন্ট্রোল লিমিট, সেন্টার লাইন এবং লোয়ার কন্ট্রোল লিমিট বের করা এখন খুব সহজ। সেটা হচ্ছে পি প্লাস 3 সিগমা, মিউ প্লাস 3 সিগমা। মিউ হচ্ছে পি বার, মিউ হচ্ছে পি বার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে পি বার, এটা এই ভ্যালুটা 0.060909, পি বার প্লাস 3 ইন্টু রুট ওভার পি বার 1 মাইনাস পি বার ডিভাইডেড বাই এন। তাহলে আপার কন্ট্রোল লিমিট এটা সেন্টার লাইন হচ্ছে মিউ, মিউ হচ্ছে পি বার, আর এটা হচ্ছে পি বার মাইনাস 3 সিগমা। এটা মাইনাস ভ্যালু চলে আসছে, কিন্তু ফ্র্যাকশন ভ্যালু, কোন ফ্র্যাকশন নন কনফার্মিং অর্থাৎ কত পার্সেন্ট প্রোডাক্ট ডিফেক্টিভ, এটা তো নেগেটিভ হতে পারে না। কত পার্সেন্ট প্রোডাক্ট ডিফেক্টিভ, ফ্র্যাকশন নন কনফার্মিং, এটা তো নেগেটিভ হতে পারে না। সেই জন্য থিওরি বলছে যদি লোয়ার কন্ট্রোল লিমিট নেগেটিভ চলে আসে সেটাকে জিরো ধরতে হয়, অর্থাৎ এক্স অ্যাক্সিস, জিরো এক্স অ্যাক্সিস। এখানে তোমরা দেখো কন্ট্রোল চার্ট এবার আমরা প্লট করেছি। আপার কন্ট্রোল লিমিট 0.1624, এই যে এই লাইনটা, এই যে বড় ডটেড লাইনটা, যেটা বড় বড় ডট যেটা এখানে বলছে ট্রায়াল আপার কন্ট্রোল লিমিট 1, ট্রায়াল। কেন ট্রায়াল বলছে সেটা আমি পরে বলছি। এটা ট্রায়াল ইউসিএল 1, সেন্টার লাইন হচ্ছে ট্রায়াল সেন্টার লাইন 1, এই যে বড় ডটেড লাইনটা, এটা এই ভ্যালুটা, আর লোয়ার কন্ট্রোল লিমিট হচ্ছে 0, 0 হচ্ছে এইটা এক্স অ্যাক্সিসটা, ট্রায়াল এলসিএল 1। প্রশ্ন হচ্ছে ট্রায়াল বলা হচ্ছে কেন? এবার আমরা যখন আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট এবং সেন্টার লাইন হয়ে গেল প্লট করা, এবার এই যে ফ্র্যাকশন নন কনফার্মিং, এই যে এই কলামটা দেখো, স্যাম্পল 1 এর ফ্র্যাকশন নন কনফার্মিং হচ্ছে 0.06, স্যাম্পল 2 এর ফ্র্যাকশন নন কনফার্মিং 0.04। এই ভ্যালুগুলো, এখানে মোট 22টা ভ্যালু আছে, এই 22টা ভ্যালু প্লট করলাম। দেখো মোটামুটি সেন্টার লাইনের উপরেই আপ ডাউন করছে, মোটামুটি, খুব পারফেক্ট তা না, মোটামুটি ভাবে আপ ডাউন করে যাচ্ছে। সেন্টার লাইনের উপরে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, না মোটামুটি বলা যায় না, বেশিরভাগই নিচে আছে, মাত্র 6টা মাত্র উপরে, আর নিচে হচ্ছে তাহলে 16টা। এটা তো সমস্যা আছে বলে মনে হচ্ছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমরা লক্ষ্য, অর্থাৎ সেন্টার যদি একদম স্ট্রিক্টলি র্যান্ডমলি প্লট হতো, র্যান্ডমলি প্লট হবে সেন্টার লাইনের অ্যারাউন্ডে, এই যে সেন্টার লাইনের অ্যারাউন্ডে, তাহলে তো উপরে 11টা নিচে 11টা, এরকম পারফেক্ট না হলেও কাছাকাছি কিছু হতো। কিন্তু এখানে দেখা যায় 6টা উপরে আর 16টা নিচে। এখানে আরেকটা জিনিস তোমরা দেখো, এইখানে যে দেখতে পাচ্ছ এই ভ্যালুটা দেখো আপার কন্ট্রোল লিমিটকে ছাড়িয়ে গেছে। এবং প্রশ্ন হচ্ছে যে তাহলে কি প্রোডাকশন প্রসেস আউট অফ কন্ট্রোল? একদম সরাসরি এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন যে এটা আউট অফ কন্ট্রোল, কারণ এটা স্যাম্পলিং এরর হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। এমন হতে পারে যে না, স্যাম্পলিং এরর না, রিয়েলি আউট অফ কন্ট্রোল, কিন্তু আমার প্রোডাকশন প্রসেস ঠিক আছে, আমার প্রোডাকশন প্রসেসে কোনো ত্রুটি নাই। সেটা কি করতে হয়, এই যে 18তম দিনে, এই যে 18তম দিনে আমার এই যে এটা চলে গেছে, পি বার ভ্যালুটা আপার কন্ট্রোল লিমিট ছাড়িয়ে গেছে। এবার ইনভেস্টিগেট করতে হয়, ইনভেস্টিগেট করে দেখতে হয় যে ওই দিন কিছু কি ঘটেছিল। এই জন্য সাধারণত একটা লগ বুক মেনটেন করতে হয়। ইট ইজ সাজেস্টেড, স্ট্রংলি সাজেস্টেড, যে তুমি প্রতিদিনের মেজর ইভেন্টের একটা লগ বই ফলো করো। লগ বইয়ে দেখা যাচ্ছে 18তম দিনে
যে আমাদের ইলেকট্রিক লাইনটা আছে যে ইন্ডাস্ট্রিতে এসে কানেক্ট হয়েছে, কোম্পানির ফ্যাক্টরিতে এসে কানেক্ট হয়েছে, গ্রিড লাইনটা বা ইলেকট্রিসিটি সাপ্লাই লাইনটা, ওই সাপ্লাই লাইনে ন্যাশনাল গ্রিড বা ন্যাশনাল যে ইলেকট্রিসিটি সাপ্লাই, ওটাতেই কোনো কারণে সমস্যা হওয়ার কারণে ভোল্টেজ কম ছিল। ভোল্টেজ কম থাকাটা তো পিডিবি বা ডেস্কোর সমস্যা, ওটা তো আমার ইন্ডাস্ট্রির প্রোডাকশন প্রসেসের কোনো সমস্যা না। আমার প্রোডাকশন প্রসেস তো ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে যে লাইনটা এসেছে সেটাতে ভোল্টেজ কম থাকাতে হয়েছে কি, টিউবলাইট গুলো জ্বলেনি। অর্থাৎ টিউবলাইট গুলো মনে হয় ঠিকই ছিল, টিউবলাইট গুলো জ্বলেনি কারণ ভোল্টেজ কম ছিল। তোমরা তোমাদের বাসাতেও দেখেছো যে ভোল্টেজ কম থাকলে টিউবলাইট গুলো জ্বলে না। যেহেতু এটা ন্যাশনাল গ্রিড বা ন্যাশনাল ইলেকট্রিক সাপ্লাই লাইনের সমস্যা, এটা আমার ইন্ডাস্ট্রির সমস্যা না, সুতরাং এই যে প্লট হয়েছিল ওই দিনে খুব লো ভোল্টেজ ছিল, এটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমার 22 দিনের জায়গায় চলে আসবে 21 দিন। এবং এই 18তম দিনে একটু আমরা ডাটা দেখি, 18তম দিনে কয়টা ডিফেক্টিভ ছিল? 9টা এবং 0.18 ছিল পার্সেন্টেজ নন কনফার্মিং, 9টা। এখন আমরা যদি তাহলে এই 9টা বাদ দিয়ে দিই, মোট ছিল কয়টা? মোট ছিল 67টা। 67 থেকে যদি 9 বাদ দাও, 67 থেকে 9 বাদ দিলে যেটা আসে সেটা দিয়ে 21 দিনের হিসাব করবে। এখানে তো আমরা 67 থেকে 9 বাদ দাও, দিয়ে নিচে হবে 21 গুণ 50, দিয়ে যে পি বার আসবে সেই পি বার দিয়ে আবার আপার কন্ট্রোল লিমিট, সেন্টার লাইন এবং লোয়ার কন্ট্রোল লিমিট প্লট করো। এই যে দ্বিতীয়বার আবার করলাম, এটার নাম দেওয়া হলো ট্রায়াল ইউসিএল 2, আপার কন্ট্রোল লিমিট 2, ট্রায়াল সেন্টার লাইন 2, ট্রায়াল লোয়ার কন্ট্রোল লিমিট 2। এই জন্য এটাকে ট্রায়াল বলা হয়েছে, যে এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা শিওর হব যে না কোনো এক্সটার্নাল কোনো সমস্যা না, এটা আমার ইন্ডাস্ট্রির সমস্যা। তো দেখা গেল যে এই 18তম দিনেরটা বাদ দিলেই আমার যে প্রোডাকশন প্রসেস সেটা, এবার তুমি দেখো এটা হয়ে গেল সেন্টার লাইন, ছোট ছোট ডট লাইন যেটা, এটা সেন্টার লাইন। এবার দেখো তো কয়টা উপরে আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ঠিক দেখো 11টা উপরে। এটাকে যদি আমরা এখন নতুন সেন্টার লাইন নিই, 11টা উপরে 11টা নিচে, অর্থাৎ পারফেক্টলি ডিস্ট্রিবিউটেড, একদম পিওর আপ ডাউন না হলেও মোটামুটি 11টা উপরে 11টা নিচে, সুতরাং সেন্টার লাইনকে অ্যারাউন্ড করেই হচ্ছে। সুতরাং এইবার আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। যদিও এখানে একটু তোমাকে সতর্ক হতে হবে, এই যে সার্কেল করা আছে এই পয়েন্টটা ট্রায়াল আপার কন্ট্রোল লিমিট 2 যেটা, সেটাকে ক্রস করে যায়নি, কিন্তু এটার কাছাকাছি চলে গেছে। তুমি যদি সচেতন হও, তুমি একবার ইনভেস্টিগেট করে দেখতে পারো যে এখানে আসলে কি হয়েছিল, এত কাছে এত উপরে চলে গেল কেন, যদিও এটা লিমিট ক্রস করেনি। সুতরাং সেই হিসেবে এটা অ্যাকসেপ্টেবল। এইভাবে কন্ট্রোল চার্ট গুলো ইন্টারপ্রেট করতে হয়। এবার আমরা একটা কন্ট্রোল চার্ট পড়লাম, সেটা হচ্ছে ফ্র্যাকশন নন কনফার্মিং পি। এবার পড়বো আরেকটা কন্ট্রোল চার্ট, সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর নন কনফার্মিং ইউনিটস। কন্ট্রোল চার্ট ফর নন কনফার্মিং ইউনিটস, কন্ট্রোল চার্ট ফর নন কনফার্মিং ইউনিটস। কতগুলো জিনিস খেয়াল রাখো, অনেক সময় কোনো কোনো প্রোডাক্ট থাকে স্পেশালি নিড টু বি কনসিডার্ড, স্পেশালি তোমাকে এটা বিবেচনা করতে হবে। যেমন তোমার বাসাতে যদি একটা কাঁচের, তোমার যে ডাইনিং টেবিলের উপর যদি কাঁচের একটা শীট থাকে, এই শীটে তুমি কতটুকু শিওর যে ওখানে কোনো আঁচড় নাই, কোনো কোনাতে একটুও ভাঙা নাই? তুমি বলতে পারো অনেকদিন ব্যবহার করা হয়েছে তাই একটা কোনা হালকা একটু ভাঙা আছে, হঠাৎ করে চোখে পড়ে না। হঠাৎ করে চোখে পড়বে না, কিন্তু তুমি যদি কোয়ালিটি ইন্সপেকশন করো তোমার চোখে পড়বে। এখন তুমি যখন কিনে নিয়ে এসেছিলে তখন তুমি কতটুকু শিওর যে একদম পারফেক্ট ছিল, কোনো কোনা সামান্যতম ভাঙাও ছিল না, বা গ্লাসে কোথাও আঁচড় ছিল না? প্রবাবলি ছিল। এরকম একটা দুটা আঁচড় থাকতেই পারে, একটা দুটা কোনা হালকা ভাঙা থাকতেই পারে, ছোট, খুবই ছোট, চোখে পড়ে না, ভাঙা থাকতেই পারে। এটাতে কোনো সমস্যা না। কিন্তু এই ধরনের ছোট ছোট নন কনফর্মিটি, এটাকে বলে নন কনফর্মিটি, এই ধরনের ছোট ছোট নন কনফর্মিটির সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায়, ওই কাঁচে যদি অনেকগুলো ভাঙা থাকে অথবা অনেকগুলো আঁচড় থাকে, তখন তুমি আবার গ্লাসটা নিবে না। একটা দুটো ওরকম থাকলে তুমি কেয়ার করো না, তুমি নিয়ে নাও। অনেকগুলো থাকলে তুমি এটা নিয়ে মাথা ঘামাও না। অর্থাৎ কিছু কিছু নন কনফর্মিটি আছে যেটার একটা দুটা উপস্থিতি
তুমি একটা ফার্নিচার কিনলে, ফার্নিচারে এখন দুই একটা ছোটখাটো হালকা আঁচড় থাকতে পারে, সেটা নিয়ে তুমি মাথা ঘামাও না, কিন্তু যদি অনেক আঁচড় থাকে তাহলে তুমি ওই ফার্নিচারটা নিবে না, অর্থাৎ ইট বিকামস আনএক্সেপ্টেবল। তো এইরকম কেসে নাম্বার, তাই আমরা সংখ্যা দেখি, সংখ্যা, মোট সংখ্যা কয়টা। এখানে যেটা করা হয়, নর্মালি একজন কোয়ালিটি ইন্সপেক্টর কয়টা, মোট কয়টা, এই যে an inspector may record number of non-conformity, টোটাল কয়টা নন-কনফর্মিটি সি, একটা গ্লাস শিটে মোট কয়টা নন-কনফর্মিটি আছে এটা সংখ্যা গুণে দেখে, সি সংখ্যা। এখন আমি যদি বলি probability of a non-conformity P at any particular location in the glass sheet, গ্লাস শিটের একটা নির্দিষ্ট জায়গায় নন-কনফর্মিটি আছে, এটার সম্ভাবনা খুব কম। কিন্তু গ্লাস শিটের কোথাও না কোথাও নন-কনফর্মিটি আছে, এটার সম্ভাবনা আবার অনেক হাই। তোমার যদি গাড়ি থাকে, আমি যদি বলি সুনির্দিষ্টভাবে একটা পার্টিকুলার লোকেশন, যে ওই জায়গাটাতে নন-কনফর্মিটি আছে, যেমন কি ধরনের নন-কনফর্মিটি হতে পারে, ব্লেমিশ বলে, যেটা পেইন্ট ব্লেমিশ। পেইন্ট ব্লেমিশ মানে বুঝো রংটা চটে গেছে, বাংলায় আমরা যেটা বলি রং চটে যাওয়া। একটা পার্টিকুলার লোকেশনে রং চটে গেছে, অথবা একটা পার্টিকুলার লোকেশনে একটা আঁচড় আছে, এটার সম্ভাবনা খুব কম। কিন্তু গোটা গাড়িতে, পুরা গাড়ির কোথাও না কোথাও একটু আঁচড় আছে, এটার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে ঢাকা শহরে তো অবশ্যই বেশি। ঢাকা শহরে তুমি একটা গাড়ি 1 মাসের বেশি চালাবে, কোনো আঁচড় পড়বে না কোথাও, এটার সম্ভাবনা খুব কম। অর্থাৎ পার্টিকুলার একটা লোকেশনে পার্টিকুলার একটা টাইপের নন কনফর্মিটি আছে, এটার সম্ভাবনা খুব কম। কিন্তু পুরা গাড়িতে বা পুরা গ্লাস শিটের কোথাও না কোথাও নন কনফর্মিটি আছে, অথবা কোনো না কোনো রকম নন কনফর্মিটি আছে, এটার সম্ভাবনা ভেরি হাই। এই ধরনের প্রবাবিলিটিকে বলে পয়সন ডিস্ট্রিবিউশন। তোমরা এর আগেরটা পড়লো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এবার পড়ছো পয়সন ডিস্ট্রিবিউশন। তোমরা জানো বাইনোমিয়াল এবং পয়সন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল এবং পয়সন ডিস্ট্রিবিউশন কি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন নাকি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? আমরা একটু পরে আবার আমরা একটা ব্রেক দিব, ব্রেকের পর আমরা তারপরে এটা নিয়ে আলোচনা করব। পয়সন ডিস্ট্রিবিউশন তোমরা জানো, পয়সন ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু হচ্ছে এনপি। এন হচ্ছে কি? এন হচ্ছে কোথাও না কোথাও হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, যে নাম্বার অফ অপরচুনিটিজ অফ নন কনফর্মিটি, বা প্রবাবিলিটি না বলে তুমি অপরচুনিটি সংখ্যা বলতে পারো, যে কয়টা নন কনফর্মিটি আছে পুরা গ্লাস শিটে, এটা সম্ভাবনা খুবই বেশি। নাম্বার অফ অপরচুনিটিজ ফর এ নন কনফর্মিটি এন, পার্টিকুলার এক ধরনের নন কনফর্মিটি গোটা গ্লাস শিটে কয়টা আছে, এটা খুবই সম্ভাবনা খুবই হাই। আর যদি বলো যে পার্টিকুলার লোকেশনে প্রবাবিলিটি, যে ওখানে একটা লোকেশনে একটা নন কনফর্মিটি আছে, অথবা একটা পার্টিকুলার টাইপের, পার্টিকুলার লোকেশন না হয়ে পার্টিকুলার টাইপের নন কনফর্মিটি হতে পারে, যে এই ধরনের নন কনফর্মিটি আছে পার্টিকুলার একটা লোকেশনে বা পার্টিকুলার একটা টাইপের, এটা সম্ভাবনা আবার কম। দুটা গুণ করলে যেটা এনপি হয় সেটাই মিন ভ্যালু, সেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। তোমরা পয়সন ডিস্ট্রিবিউশনে পড়েছো। আমি পয়সন ডিস্ট্রিবিউশনের ডিটেল বলছি না, তবে একটু কিছুটা তো আলোচনা আমাকে করতেই হবে আফটার দ্য ব্রেক। এখন এই ধরনের কন্ট্রোল চার্ট, যেটাকে বলা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর নন কনফর্মিটিস, এটা আবার দুই রকমের হতে পারে। একটা সি চার্ট, সি চার্টের কনফর্মিটির সংখ্যা গুণা হয়, যে কয়টা সংখ্যা। আর একটা হচ্ছে ইউ চার্ট, সংখ্যা নাও হতে পারে, এটা পার ইউনিট। ধরা যাক তুমি একটা দেয়ালে কয়টা জায়গায় তুমি প্লাস্টার করেছো, বা তুমি দেয়ালে তুমি রং করেছো, পেইন্ট করেছো। এখন গোটা বাড়িতে তুমি পেইন্ট করেছো, তোমার একটা ছোট রুম আছে, ছোট রুমের একটা দেয়ালে কয়টা নন কনফর্মিটি আছে, আর একটা বড় ঘরের বড় দেয়ালে কয়টা নন কনফর্মিটি আছে, এটা তো সমান হবে না। তোমার বাসার দেয়াল এক একটা তো এক এক সাইজের। এখন তুমি যদি সংখ্যা দিয়ে হিসাব করো, সংখ্যা দিয়ে, তাহলে সবসময় তুমি রিয়েল রেজাল্ট পাচ্ছ না, কারণ সবগুলো দেয়ালের সাইজ এক না। অর্থাৎ স্যাম্পল সাইজ, এই দেয়ালের সাইজটাই হচ্ছে স্যাম্পল সাইজ বলতে পারো। কত স্কোয়ার ফিটের দেয়াল, এক একটা দেয়াল তো এক এক স্কোয়ার ফিটের, এক একটা ঘর তো এক এক স্কোয়ার ফিটের, কোনোটা হয়তো 200 স্কোয়ার ফিট, কোনোটা হয়তো 150 স্কোয়ার ফিট। তুমি তাহলে তো স্যাম্পল সাইজ ভিন্ন হয়ে যাচ্ছে। সেই জন্য তখন করা হয় কি, যে ইউ চার্ট করা হয় সেক্ষেত্রে, যে নন কনফর্মিটি পার ইউনিট, ধরা যাক বললাম যে
দেয়ালের পার স্কোয়ার ফিটে বা পার স্কোয়ার মিটারে কয়টা করে নন কনফর্মিটি আছে। সেক্ষেত্রে দেয়াল রুম সাইজ কত বড়, দেয়ালের সাইজ কত বড়, এতে কিছু যায় আসে না, কারণ কারণ আমরা পার স্কোয়ার ফুটে হিসাব করছি, পার স্কোয়ার ফুটে, তখন ইউ চার্ট হবে। এখন সি চার্ট আমরা বলছি, আচ্ছা সি চার্টটা আমরা পরে বলি বরং, কারণ আমরা একটা ব্রেক দিই, ব্রেকের পর আমরা সি চার্টে যাব। আপাতত আমি ব্রেক দিচ্ছি। ওকে।